আজকে মূলত আমরা আলোচনা করব বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু। ঠিক আছে, এই বিষয়গুলো আলোচনা করব। বাস্তব সংখ্যা আলোচনা করতে গিয়ে মূলত আমাদের প্রথমে জানা লাগে যে সংখ্যার ধারণাটা কোথা থেকে আসলো বা সংখ্যা আসলে কি। কারণ সংখ্যাটা থেকে আমাদের বিভিন্ন ধরনের সংখ্যা আসবে। সংখ্যা হচ্ছে এক ধরনের চিহ্ন, হ্যাঁ, যা মূলত গণনার কাজে ব্যবহৃত হয় বা পরিমাণ নির্দেশ করে। সেটি হচ্ছে সংখ্যা। যেমন আমরা বলছি একটা কলম বা একটা খাতা, একটা পেন্সিল। এটা মানে কি, একটা এই কোনো কিছুর পরিমাণ নির্দেশ করছে এখানে, বা এইগুলা এইগুলা গণনার কাজে আমরা ব্যবহার করছি। এখন সংখ্যা কয়টি? সংখ্যা হচ্ছে 10টি, নাকি না অঙ্ক 10টি? 10টি অঙ্ক সহ আরো কতগুলো চিহ্ন আমরা সংখ্যা হিসেবে ব্যবহার করি। সেগুলো হচ্ছে দশমিক বিন্দু, হতে পারে বর্গ, বর্গমূল, মানে অনেকগুলো চিহ্ন গণিতের ক্ষেত্রে আছে। আর এইগুলোকেই মূলত বলছি আমরা সংখ্যা। এখন সংখ্যা, এটি প্রথম যে সংখ্যা আবিষ্কার হইলো সেটা কে করছিল প্রথম? সেইটা মূলত স্যার এখানে, সংখ্যা না অঙ্ক? হ্যাঁ, অঙ্ক। এটা হচ্ছে সংখ্যা, আর অঙ্ক আর সংখ্যার ভিতরে তো আবার ডিফারেন্স আছে। অঙ্ক হচ্ছে 10টি, তাই না? আর সংখ্যা হচ্ছে অঙ্কগুলো নিয়ে নিয়ে সংখ্যা তৈরি হয়। আমরা যদি অঙ্ক কে তৈরি করছে এটা নিয়ে অনেক মতভেদ আছে। কিন্তু প্রথমে এখানে আমরা যার নাম দেখতে পাচ্ছি, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, ওনার নাম হচ্ছে আর্যভট্ট। আর্যভট্ট ওনার নাম, ঠিক আছে। উনি মূলত শূন্যটা আবিষ্কার করছে প্রথম। শূন্যর যে ধারণা, এই ধারণাটা প্রথমে আর্যভট্ট, এটা 5ম শতকের দিকে প্রথম উনি উনি হচ্ছেন একজন ভারতীয়, ঠিক আছে। উনি এটা তৈরি করেন, মানে এই শূন্যের ধারণা দেন। পরবর্তীতে এই শূন্যকে একটা সংখ্যা হিসেবে প্রতিষ্ঠিত করে, তার নাম হচ্ছে ব্রহ্মগুপ্ত আর একজন। প্রথমে যে শূন্যটা আবিষ্কার করছে উনি, এটা তখন একটা সংখ্যা হিসেবে ধরা হইতো না, ঠিক আছে। কিন্তু ব্রহ্মগুপ্ত এসে পরবর্তীতে এটাকে সংখ্যা হিসেবে প্রতিষ্ঠিত করে, যে শূন্যটা একটা সংখ্যা। আর শূন্যের এই ধারণা প্রথম ব্যবহার করা হয়েছিল প্রাচীন মেসোপটেমিয়া আহ ও মায়া সভ্যতায় এটি ব্যবহার করা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এখন শূন্য এবং সংখ্যার যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে আমরা যদি একটু কথা বলি। পুরো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন বা প্রতীক সমূহকে আমরা বলি অঙ্ক। হ্যাঁ, দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টি প্রতীক আছে, 0 থেকে 9 পর্যন্ত। তো সংখ্যা কয়টি? সংখ্যা অসংখ্য, কিন্তু অঙ্ক কয়টি, নাকি? অঙ্ক অঙ্ক হচ্ছে হচ্ছে, জি স্যার, 10টি। অঙ্ক 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 প্রতীক, এগুলো অঙ্ক প্রতীক স্যার। অঙ্ক শূন্য থেকে 1 2 এভাবে 9 পর্যন্ত হ্যাঁ, অঙ্ক তাহলে প্রতীক অঙ্ক 10টি। অঙ্ক কয়টি? অঙ্ক, সংখ্যা গণিত। আর কিন্তু স্যার অঙ্ক বইতে তো অঙ্ক স্যার স্যার অঙ্ক অঙ্ক এবং সংখ্যা। ব্যবহারে বইতে তো সংখ্যা সংখ্যার প্রতীক সংখ্যা। লেখা আছে স্যার। তার সংখ্যা অঙ্ক এবং প্রতীক, সংখ্যা। সংখ্যা বইতে তো সংখ্যা প্রতীককেই তো প্রতীকও অঙ্ক লেখা বলে। আছে। সংখ্যা জি। হ্যাঁ, প্রতীককেই জি তো অঙ্ক স্যার। বলে, এখানে লেখা আছে দেখেন। 0 থেকে 9 জি স্যার, পর্যন্ত জি এই স্যার। 10টি প্রতীককেই আমরা অঙ্ক বলি। তাহলে অঙ্ক অঙ্ক। কয়টি? অঙ্ক হচ্ছে 10টি, নাকি? জি হুম। স্যার। আচ্ছা, শূন্য মানে থেকে। 1 থেকে 9 আর শূন্য ধরতে হবে, 10টি মোট। এখন এই 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 অঙ্কগুলো নিয়ে নিয়ে নিয়েই এক বা একাধিক অঙ্ক নিয়ে তৈরি হয় কি, সংখ্যা। এক একটা সংখ্যা। হ্যাঁ, আর অঙ্ককে ইংরেজিতে আমরা বলি ডিজিট, আর সংখ্যাকে বলি নাম্বার। নাম্বার। অঙ্ক একটি অক্ষরের মতো, যেমন 1 2 3 এরকম 9 এগুলো এক একটা অঙ্ক। আর সংখ্যা হচ্ছে অনেকগুলা, যেমন এখানে একের পরে দুটো শূন্য। তাহলে এটা হচ্ছে একটা শব্দের মতো। শব্দের মতো। মানে একটা হচ্ছে যে বর্ণ বা অক্ষর, আর একটা হচ্ছে শব্দ। অক্ষর নিয়ে নিয়ে যেমন বর্ণ হয়, এই মানে শব্দ হয়। হ্যাঁ, ঠিক এইগুলা নিয়ে নিয়েই একটা সংখ্যা হয়। আচ্ছা, এই কথাটা এখানে বলছে সকল অঙ্ক সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। সকল সংখ্যা কি অঙ্ক হবে নাকি? হবে না। সকল সংখ্যা অঙ্ক নয়। যেমন আমি এখানে এটা একটি একটা সংখ্যা, ঠিক আছে। কিন্তু অঙ্ক নয়, ওটা 3 হ্যাঁ, অঙ্কের সংখ্যা। 3 অঙ্কের সংখ্যা, এখানে 25 জি। 2 অঙ্কের সংখ্যা, সংখ্যা। এত জি। 5 অঙ্কের সংখ্যা, আবার 5 1 অঙ্কের সংখ্যা, 5 1 অঙ্কের সংখ্যা। সংখ্যা। জি, আবার 0 থেকে 9 পর্যন্ত একইভাবে অঙ্ক এবং সংখ্যা। অর্থাৎ সংখ্যা। 0 থেকে 9 পর্যন্ত এগুলো অঙ্ক হইতে পারে, আবার এগুলা সংখ্যা হইতে পারে। সংখ্যা হইতে পারে। আচ্ছা, এইখানে আমাদের এইগুলো নিয়ে অনেক কিছু মনে রাখতে হবে, যে প্রতিটি অঙ্কই সংখ্যা হতে পারে, কিন্তু প্রতিটি সংখ্যা কখনো অঙ্ক নয়। অঙ্কগুলো কেবলমাত্র হিসাবের সময়ই সংখ্যা হতে পারে, অন্যথায় সেগুলো কেবল অঙ্কই। এই কথাটা কিন্তু যথার্থ বলছে। অঙ্কগুলো কেবলমাত্র হিসেবের সময়, আমরা যখন হিসাব করি তখন ওই অঙ্কগুলোই সংখ্যা হয়ে যায়, ঠিক আছে। যেমন আমি লিখলাম 2 0
মানে 2 5 7 হ্যাঁ 8 এগুলো কি এক একটা অঙ্ক ছিল, কিন্তু যখন আমি অঙ্ক একসাথে লিখছি তখন সে হয়ে গেছে কি সংখ্যা হয়ে গেছে। তাহলে আগে আগে ছিল শুধুমাত্র এক একটা অঙ্ক, এই অঙ্কগুলো যখন একসাথে বসছে তখন হয়ে গেছে সংখ্যা। তাহলে অঙ্ক কয়টি? 10টি। এক বা একাধিক অঙ্ক মিলে গঠিত হয় কি সংখ্যা। অঙ্কগুলো সসীম। সসীম মানে কি? মানে অনেক হতে পারে। সীমা আর সংখ্যা অসীম। না, অঙ্কগুলো অসীম সসীম মানে সসীম বলতে সীমা আছে এটার, অর্থাৎ সীমা 1 আছে, থেকে হ্যাঁ 10 পর্যন্ত, মানে নির্দিষ্ট স্যার, সসীম নির্দিষ্ট নির্দিষ্ট। যেটা সসীম মানে নির্দিষ্ট, আর অসীম বলতে যার কোনো সীমা নাই, অসংখ্য। সীমা অসংখ্য হতে পারে। অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক নিয়ে নাকি অজস্র সংখ্যা তৈরি হইতে হতে পারে। পারে। সকল অঙ্কই সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। ঠিক আছে? শূন্য থেকে শুরু করে অসীম পর্যন্ত সংখ্যা চলমান, আর 0 থেকে 9 পর্যন্ত একই সাথে অঙ্ক এবং সংখ্যা। এগুলো এটা হচ্ছে বেসিক যে বিষয়গুলো থাকে, সেই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করলাম। এখন আমাদের এখানে একটা বিশাল চার্ট আমরা যদি দেখি, এই স্যার, চার্টের মধ্যে একটা কথা বলি। হ্যাঁ বলে, কথা শোনা যাচ্ছে? শূন্যবাদে 1 থেকে 9 পর্যন্ত সবগুলো এবার সার্থক অঙ্ক বলে এগুলোকে, হ্যাঁ, অঙ্ক যেটা আবার 2 অঙ্ক প্রকার শিক্ষক থাকে। হ্যাঁ, অঙ্ক আবার 2 হ্যাঁ প্রকার থাকে। সার্থক অঙ্ক, এগুলোকে সার্থক, অর্থাৎ এগুলোর মান আছে, আর শূন্যের কোনো মান নাই। শূন্যবাদে ঠিক আছে, শূন্য বাদে। না, হ্যাঁ, তাহলে শূন্য কি সংখ্যা না? শূন্য সংখ্যা সংখ্যা, কিন্তু সার্থক অঙ্ক নয় এটা। সার্থক অঙ্ক না। হ্যাঁ, ঠিক আছে। সহ অঙ্ক বলে স্যার, সহ সহ অঙ্ক অঙ্ক বলে। বলে, অর্থাৎ সাহায্যকারী বা সহায়তাকারী। জি অর্থাৎ তার নিজের কোনো মান নাই, কিন্তু সে যখন হ্যাঁ, কোনো একটা সংখ্যার পাশে বসে তখন সে মান জি অর্জন স্যার। করে। আচ্ছা, তাহলে সংখ্যার যে বিশাল ক্লাসিফিকেশন বা বিন্যাস করা হয়েছে, প্রথমে সংখ্যাকে মূলত 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মূলদ সংখ্যা, আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। ডিটেলস আমরা জানবো। And মূলদ সংখ্যাকে আবার 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে ভগ্নাংশের সংখ্যা। হ্যাঁ, পূর্ণ সংখ্যা আবার 3 প্রকার থাকে: শূন্য, ধনাত্মক এবং ঋণাত্মক। ঋণাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা হতে পারে। আর ভগ্নাংশ সংখ্যা আবার 2 প্রকার থাকে: একটা সাধারণ ভগ্নাংশ আর একটা দশমিক ভগ্নাংশ। এরপরে ঋণাত্মক সংখ্যাকে আবার আমরা 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে মৌলিক, এবং একটা যৌগিক, আর একটাকে একক হিসেবে ধরা হয়। ধনাত্মক। সাধারণ সংখ্যাকে প্রকৃত, মানে সাধারণ ভগ্নাংশ যেটা, সেই সাধারণ ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ 3 ভাগে ভাগ করা, যেগুলো আমাদের বইতেও আছে। আর দশমিক ভগ্নাংশের আবার ধারণা থেকে আছে ওখানে। একটা হচ্ছে সসীম। সসীম মানে যার সীমা আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট পর্যন্ত দশমিকটা শেষ হয়ে গেছে, হ্যাঁ, তারপর আর হবে না। আর অসীম বলতে এটা চলমান, মানে ভাগ করে যতই ভাগ করি ওইটা আর মিলবে না, বারবার আসতেই থাকবে। ঠিক আছে? এই হচ্ছে মানে সংখ্যার থেকে বিভিন্ন ধারণা। আর অমূলদ সংখ্যা যেটা, সেটার আর একটা আছে অসীম অনাবৃত দশমিক। ঠিক আছে? তাহলে এগুলো আমরা ডিটেলস আস্তে আস্তে একটু একটু করে জানবো। এই যে বিষয়গুলো, এইটার থেকেই মূলত আমাদের আর একটা টার্ম আছে, সেটা হলো বাস্তব সংখ্যা। এখন আমরা তো অনেকগুলো সংখ্যা নিয়ে ধারণা পেলাম যে মূলদ, অমূলদ অনেক কিছু আছে। আসলে তাহলে বাস্তব সংখ্যাটা কি? শূন্য সহ সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে আমরা একসাথে বলি বাস্তব সংখ্যা। শূন্য থাকবে, আর মূলদ সংখ্যাগুলো থাকবে, আর অমূলদ সংখ্যাগুলো থাকবে। এগুলো নিয়ে হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। অর্থাৎ এখানে কি কি থাকবে? মূলদের মধ্যেই তো আছে পূর্ণ সংখ্যা, দশমিক ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, ধনাত্মক, ঋণাত্মক। হ্যাঁ, মূলদ, অমূলদ, অর্থাৎ সকল সংখ্যাই বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত হবে। অন্যভাবে বলতে গেলে প্রাত্যহিক জীবনের ব্যবহৃত সংখ্যাগুলোকেই আমরা বাস্তব সংখ্যা বলি। আমরা ডিটেল জানবো। বাস্তব সংখ্যার উদাহরণ যদি আমরা বলতে চাই, তো স্বাভাবিক সংখ্যা যতগুলো সবই বাস্তব সংখ্যা, যেমন 2 4 এরকম যত স্বাভাবিক সংখ্যা আছে সবই হবে বাস্তব সংখ্যা। তারপর আছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। যেমন 1 2 3 এগুলো সবই কি পূর্ণ সংখ্যা। আবার মাইনাস থাকলেও কিন্তু পূর্ণ সংখ্যা। কিভাবে? -3 এটা তো আর ভগ্নাংশ না, তাই না? -3টা তার, বা -2টা। হ্যাঁ, এগুলো সবই পূর্ণ সংখ্যা। সকল মূলদ সংখ্যার উদাহরণগুলি বাস্তব সংখ্যা। মূলদ সংখ্যা আবার কোনগুলো? মূলদ সংখ্যা হচ্ছে মানে ভগ্নাংশ জাতীয় সংখ্যা যেগুলা, অর্থাৎ a/b, মানে হর এবং লব থাকবে যেগুলোর মধ্যে। হ্যাঁ, এই টাইপের যত সংখ্যা সবই হবে মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা কোনগুলো? যেমন এই যে √, বা এরকম টাইপের যেগুলা, মানে মানটা অনেক বড় হয়, এই টাইপের অসীম, এইগুলাকে বলি আমরা অমূলদ সংখ্যা। ঠিক আছে? আরো ডিটেলস আমরা জানবো। আচ্ছা, এইটার ভিত্তিতে আবার বাস্তব সংখ্যাকে এরকম ভাগে ভাগ করা হয়েছে, যেটা আমরা আগেও দেখলাম, সেটা এখানে আবারও দেওয়া হয়েছে। ঠিক আছে? এটা আর আলোচনা করবো না তাহলে। ওই চারটে, আগের চারটা এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে যেটা আছে যে মূলদ সংখ্যা কি, ডিটেলস আমরা এখন জানবো। মূলদ সংখ্যা হলো সেই সংখ্যা
যা দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায়। অর্থাৎ মূলদ সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায়। মানে কি অনুপাত বলতে বোঝায় কি, মানে P/Q যেটাকে আমরা বলি, বা S/B। তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি, P/Q লিখতে পারি। ঠিক আছে, অর্থাৎ অনুপাত হিসেবে প্রকাশ করা। অন্যভাবে বললে বলা যায় কোন সংখ্যা PQ আকারে প্রকাশ করা, যেখানে PQ উভয় পূর্ণ সংখ্যা এবং Q এর মান ইজ নট ইকুয়াল টু 0, অর্থাৎ 0 হবে না। হ্যাঁ, মানটা এই সংখ্যা কি বলছি আমরা, মূলদ সংখ্যা। উদাহরণ হিসাবে যদি আমরা দেখি, এখন পরীক্ষা আসে অনেক সময় যে নিচের কোনটি মূলদ সংখ্যা বা নিচের কোনটি অমূলদ সংখ্যা, এগুলো আইডেন্টিফাই করার জন্য বলা হয়। তাহলে মূলদ সংখ্যা চিনবো কিভাবে যে এটা মূলদ সংখ্যা বা এটা অমূলদ সংখ্যা? প্রথম কথা হচ্ছে যে সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়, যেমন 3, 4, 5 বা যে কোনো সংখ্যা যেখানে দশমিক নাই আর কি, সেগুলি তার পূর্ণ পূর্ণ সংখ্যা। সংখ্যার নিচে তো একটা এক থাকে, যে সকল পূর্ণ সংখ্যার নিচে মনে মনে এক থাকে, সো হর বাই লব। হ্যাঁ, সেটা তো আছেই। হ্যাঁ, সেটা আছে, সেটা তো প্রত্যেক সংখ্যার নিচেই তো একটা এক আছে। হ্যাঁ, এক ধরতেই হ্যাঁ, হবে পূর্ণ সংখ্যার নিচে। আচ্ছা, তাহলে আমরা মূলদ সংখ্যাটা কিভাবে চিনবো? সকল পূর্ণ সংখ্যাই হবে মূলদ সংখ্যা, এগুলো একটা। সকল সাধারণ ভগ্নাংশই হবে মূলদ সংখ্যা। ভগ্নাংশ বলতে লব হর যার আছে, সেটা মাইনাস হোক প্লাস হোক যেটাই হোক না কেন, সেটা মূলদ সংখ্যা হবে। সকল পূর্ণ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা হবে। হ্যাঁ, পূর্ণ সংখ্যা বলতে যেমন 81 একটা পূর্ণ সংখ্যা, 81 রে আমরা বর্গমূল করা যায়, যেমন 9 নং 81, বা 16 থেকে 4 করা যায়। এই সকল মানে পূর্ণবর্গ যেগুলাকে করা যায় সেগুলো মূলদ সংখ্যা। আর কোন সংখ্যার ঘনমূল বর্গ, পূর্ণবর্গ সংখ্যা হলে মানে ঘন করা যায়, ঘন মানে কিউব যাকে বলি আমরা, যেমন 3 এর কিউবে হয় কত, 27। হ্যাঁ, তাহলে 27 কি, 27 একটি মূলদ সংখ্যা। যেমন হতে পারে 64 বা 125। হ্যাঁ, 5 এর কিউব করলে 125 হয়, তাহলে 125 কি একটা মূলদ সংখ্যা। অর্থাৎ যেগুলাকে এক তাহলে বর্গ করা যায়, যেগুলাকে ঘন করা যায়, যেগুলাকে, আর একটা কি সাধারণ ভগ্নাংশ, আর হচ্ছে পূর্ণ সংখ্যা। এই সব কিছুই হবে কি সংখ্যা, মূলদ সংখ্যা। তাহলে আমার এখন 4টা অপশন যখন থাকে, তখন আপনাকে এই ক্রাইটেরিয়াই দেখতে হবে যে এটা এই ক্রাইটেরিয়ার মধ্যে কোনটায় পড়ছে। আর একটা শর্ত আছে এখানে, সেটা হচ্ছে নিচেরটা একদম, দশমিক ভগ্নাংশের পর নির্দিষ্ট সংখ্যা নির্দিষ্ট বা সসীম হলে সেইটা মূলদ সংখ্যা। সসীম মানে কি, একটা মানে যেমন 3, 4, 5, হ্যাঁ এই পর্যন্ত শেষ হয়ে গেছে, এটা সসীম, এটা সীমাবদ্ধ। তাহলে এইগুলা হচ্ছে মূলদ সংখ্যা। কিন্তু যদি থাকতো 2 এর পরে 3, 4, 5 বা আরো অনেক আসতেই থাকতো সংখ্যা, অসীম যদি হইতো, তাহলে সেটা কিন্তু মূলদ সংখ্যা হইতো না। অর্থাৎ দশমিকের পরে যার সীমা আছে মানে সসীম, এইটা হবে মূলদ সংখ্যা। তাহলে এইখানে 5টা শর্ত দেওয়া আছে। এই 5টা শর্ত দেখে, এই 5টা শর্তের মধ্যে যদি পড়ে, তাহলে আমরা তাকে বলবো সে একটা মূলদ সংখ্যা। আচ্ছা, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কি, যে সকল সংখ্যাকে বাই বি হ্যাঁ আকারে প্রকাশ করা যায় না, ওই যে আগের যেটা ছিল ওইটার উল্টাটা। ঠিক আছে, আগেরটা তো ছিল A/B রূপে প্রকাশ করা যায় বা P/Q রূপে প্রকাশ করা যায়, এটা ছিল আগে। আর এখানে যায় না, হ্যাঁ তাকে অমূলদ সংখ্যা বলে। যদি উদাহরণ দিয়ে দেখি, হ্যাঁ অর্থাৎ পূর্ণবর্গ নয় এমন স্বাভাবিক সংখ্যা, পূর্ণবর্গ বর্গমূল একটি অমূলদ সংখ্যা। এখানে চিনবো কিভাবে, পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয় মানে কি, যেমন 2কে কি আমি √2 করলে এখানে তো একটা নির্দিষ্ট মান পাবো না, আমি এখানে দশমিক যে অনেক কিছু আসবে। বা 3কে যদি আমি একটা রুট করি মানে বর্গ করি, তখন এখানে অনেক নাম্বার পাবো, অর্থাৎ পূর্ণ সংখ্যা পাবো না। অর্থাৎ এর যে বর্গমূলটা, স্বাভাবিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা হয়। পূর্ণ সংখ্যা নয় এমন কোন স্বাভাবিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা হবে। এলো প্রথম পয়েন্টটা। তারপরে দশমিকের পরের ঘরগুলো যদি ভিন্ন ভিন্ন আকারে অসীম সংখ্যা পর্যন্ত হয়, যেমন এখানে আছে 3, 4, 5, 6, 7, 8 বা আরো থাকতে পারতো ভিন্ন ভিন্ন আকারে, মানে কি একই সংখ্যা বারবার আসবে না। যেমন আছে 3, 4, 5, আবার আসলো 3, 4, 5, আবার আসলো 3, 4, 5, একই সংখ্যা আসবে না, ভিন্ন ভিন্ন আকারে আসবে যখন অসীম পর্যন্ত, তখন সেটাও কিন্তু হবে অমূলদ সংখ্যা। তাই দুটো শর্ত গেল। আর একটা হচ্ছে মানে যেগুলাকে বর্গমূল করা যায় না, ঘনমূল, বর্গমূল না, ঘন, পূর্ণ ঘন নয় এমন স্বাভাবিক সংখ্যার ঘনমূল অমূলদ সংখ্যা হয়। অর্থাৎ ওইটার সাথে এটার ব্যতিক্রম, ওইখানে যেমন ছিল ঘনমূল করা যায়, বর্গমূল করা যায়, হ্যাঁ এইগুলো ছিল, আর পূর্ণ সংখ্যা হয়, এগুলো ছিল। কিন্তু এইখানে হচ্ছে তার উল্টাটা। তাহলে এইখানে হচ্ছে 3টা শর্ত আছে, অমূলদ সংখ্যা,
চেনার নিয়ম। আমি যদি মূলদ সংখ্যা চিনতে পারি তাহলে আমি অমূলদ সংখ্যাও চিনতে পারবো। আমরা যদি মূলদ সংখ্যা চিনতে পারি তাহলে অমূলদ সংখ্যাও চিনতে পারবো। আচ্ছা, এরপরে যেটা আছে, এটুক পর্যন্ত প্রশ্ন আছে? এটুক প্রশ্ন স্যার পর্যন্ত? আছে আগের আচ্ছা, স্লাইডটা একটু দেখবো স্যার, আগের প্রশ্ন স্লাইড। আছে স্যার, এখানে তো মানে একটু হিজিবিজি বুঝলাম, ভালো করে বুঝলাম না। আচ্ছা কোনটা? হ্যাঁ বলেন। হিজিবিজি বুঝতে বুঝতে ঠিক হয়ে যাবেন। কোনটা বলেন? হ্যাঁ, মূলদ। স্যার মাথার উপর দেখা যায় স্যার। না, প্রথমে আমাদের কোন কোন জায়গা থেকে আমরা বুঝলাম না। আচ্ছা, এইখানে তো চারটা মূলত এক এক মানে যত সংখ্যা আছে এটার মধ্যে নিয়ে আসা হয়েছে চারটার মধ্যে। এখন এই চারটার মধ্যে প্রথম বাস্তব সমস্ত কিছু কিন্তু এখানে বাস্তব সংখ্যার মধ্যে গেছে। প্রথম হচ্ছে মূলদ অমূলদ। তাহলে মূলদ অমূলদের ধারণাটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার। স্যার স্যার এই প্রথমটা বুঝলাম যে দশমিক সংখ্যার পরে যদি এটা সসীম হয় তাহলে সসীম পরিণত মূলদ, আর অসীম হইলেই অমূলদ। কিন্তু পরে আবার এই যে এই বর্গমূল ঘনমূল এগুলা এসব আবার একটু ক্রিটিক্যাল হয়ে গেল স্যার, একটু প্যাচ না, লাগলো এখানে এখানে। স্যার ছিল অমূলদ সংখ্যাটা একটু বুঝিয়ে দেন স্যার, অমূলদ সংখ্যা। না, এইখানে যেটা ছিল এইটা আগে বুঝি তাহলে অমূলদটা আমি এমনি বুঝতে পারবো না। এইখানে পাঁচটা শর্ত ছিল আপনার। একটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হবে, একটা হচ্ছে ঘন হবে, হ্যাঁ ঘন করা যাবে, ঘনমূল করা যাবে, বর্গমূল করা যাবে, এগুলো দুইটা। আর একটা হলো সসীম, এই তিনটা। আর একটা হলো সাধারণ ভগ্নাংশ, সকল সাধারণ ভগ্নাংশ, অর্থাৎ ভগ্নাংশ হইলেই হবে। আর একটা হচ্ছে সকল পূর্ণ সংখ্যা। এই পাঁচটা যদি পূরণ করে সেটা হলো স্যার, মূলদ সংখ্যা। অপ্রকৃত ভগ্নাংশ কি মূলদ সংখ্যার মধ্যে পড়বে? আচ্ছা, জি, অপ্রকৃত প্রকৃত ভগ্নাংশ সে মূলদেরই একটা প্রকারভেদ অপ্রকৃত, মিশ্র, প্রকৃত, অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত। বলতে বুঝাইছেন আপনি যেমন 27/3 এটা? বা নিচে 27 উপরে 3, এটা হইতে পারে স্যার। উপরে ঘর মানে ঘর হরটা বলতেছি। বড় মানে ছোট থাকবে, লবটা বড় থাকবে, সেটা এটা কি তো স্যার এটা তো মূলদ হবে? ভগ্নাংশ, এটা তো মূলদ সংখ্যা। এটা সেটা মূলদ যখন সংখ্যা, মান সকল পাওয়া যাবে সাধারণ সেটা তো। ভগ্নাংশই মূলদ সংখ্যা। এটা তো সাধারণ একটা ভগ্নাংশ। মিশ্রকে স্যার ভেঙে স্যার অপ্রকৃত। সাধারণ ভগ্নাংশ তো প্রকৃত অপরকৃত তারপরে মিশ্র, মিক্সড তিনটাই তো সবই সাধারণ হবে, ভগ্নাংশ, অতএব তিনটা সাধারণ তো ভগ্নাংশ তো অবশ্যই মূলদ সবগুলো স্যার। ভগ্নাংশ হ্যাঁ, হবে। তিনটে শুধু সবটাই মূলদ দশমিক সংখ্যা ছাড়া, হবে। শুধু দশমিক ছাড়া, সবটাই মূলদ দশমিক। সংখ্যা হবে, মিশ্র ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, হ্যাঁ সবগুলাই হবে মূলদ সংখ্যা। কারণ এখানে বলছে সাধারণ ভগ্নাংশ হলেই সে মূলদ সংখ্যা হবে। স্যার কিন্তু এই ভগ্নাংশের মান পাওয়ার ক্ষেত্রে যে মানটা সসীম নাও হতে পারে, মানটা অসীমও হতে পারে, সেই ক্ষেত্রে তো স্যার এটা মূলদে আসার কথা না। না, অসীম হইলে তো আবার অমূলদ। দশমিকের পরে না, এটাকে ভাঙানোর পরে যদি দেখেন আপনি অসীম পর্যন্ত হচ্ছে তাহলে তো আপনার এই শর্তের মধ্যে আবার পড়ে না। কিন্তু এইখানে জি স্যার, আমি সকল সাধারণ এটাই বলতে ভগ্নাংশ মূলদ সংখ্যা, সেই শর্তে ওইটাকে পারা যায়। কিন্তু ওই মূলদ সংখ্যাটাকে যদি আপনি আবার দশমিকে রূপান্তর করেন এবং দশমিকে রূপান্তর করার পরে যদি দেখেন সেটা অসীম পর্যন্ত হচ্ছে, তখন সেইটা তো এই শর্তকে ভায়োলেটস করছে। অর্থাৎ দশমিকের পরে যেহেতু অসীম পর্যন্ত আছে, অতএব এটা অমূলদ সংখ্যা হবে। জি জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর এইখানে ছিল ওইটার উল্টাটা, মানে মূলদ সংখ্যার উল্টাটা ওইখানে। এখানে তিনটা শর্ত না, এখানে আছে তিনটা শর্ত আছে। প্রথম দুইটা শর্ত নাই। একটা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা নয় এমন যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটা অমূলদ সংখ্যা হয়। অর্থাৎ এই যে যেমন মানে √2 করলে এটা তো একটা সলিড সংখ্যা পাবো না, মানে দশমিক জাতীয় পাবো আর কি। বা √3 বর্গমূল করলে, হ্যাঁ, এটাকে একটা মানে দশমিক জাতীয় পাবো। অর্থাৎ পূর্ণ, যেটাকে বলছে কি পূর্ণবর্গ হবে না সে, এইটাও একটা। আর একটা হচ্ছে দশমিকের পরের ভরগুলো যদি ভিন্ন ভিন্ন আকারে অসীম হয় সেইটা অমূলদ হবে। আর একটা আছে পূর্ণ ঘন নয় এমন স্বাভাবিক সংখ্যার ঘনমূল অমূলদ হয়। এটা থেকে ঘন করা যায় না। যেমন আমরা ছিল 27কে ঘনমূল করা গেছে, বা 81 ঘনমূল করা গেছে এরকম। কিন্তু এই যে 3/2 মানে রুট, এখানে আছে এই টাইপের, এই যে উপরে 3, তার মানে কি এখানে এটাকে মানে এটাকে লেখা যায় হচ্ছে কিভাবে লেখা যায়, 1/3 না, ওয়ান ওয়ান বাই বাই থ্রি এইভাবে 2কে লেখা ঘন যায়। করা যাবে, হ্যাঁ, হ্যাঁ 2কে তো ঘন এখানে করা যাবে। মানে ঘনমূল স্বাভাবিক সংখ্যার ঘনমূল অমূলদ হবে, অর্থাৎ পূর্ণ ঘন এখানে পাওয়া যাবে না। ঠিক আছে, এই এই তিনটা হচ্ছে শর্ত। আচ্ছা, আমরা ডিটেল জানবো এরপর, আস্তে আস্তে আরো জানবো না, ঠিক আছে। এরপরে আমরা যাবো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার কনসেপ্টটা তো আমরা জানি যে যেসব পূর্ণ সংখ্যা দুই দুইটি মাত্র স্বাভাবিক সংখ্যা দ্বারা বিভাজ্য, অর্থাৎ এক একটা আর সেই সংখ্যা না। পূর্ণ সংখ্যা দুটি হচ্ছে মানে দুটি মাত্র উৎপাদক থাকবে, উৎপাদক এক হবে এবং সেই সংখ্যাটা নিজেই হবে।
কিন্তু স্যার এখানে যেমন এক তো আসলে মৌলিক সংখ্যা না স্যার, যেমন 1 2 3 1 2 3 5 7 11 আছে, এই একটা মৌলিক সংখ্যা না স্যার। দুই দুই না, থেকে না, দুই থেকে দুই একই থেকে শুরু সংখ্যা, হয়। একই এক সংখ্যা। ধনাত্মক একটি সংখ্যা, স্যার বাস্তব এক মৌলিক সংখ্যা সংখ্যা না, এক মৌলিকও না, এক হইলো এখানে এককে সহমৌলিক বলে। হ্যাঁ সহমৌলিক বলে, এবং ওটা ধনাত্মক একটি সংখ্যা, ওইটা হচ্ছে দুই থেকে মৌলিক সংখ্যা শুরু। হ্যাঁ, অর্থাৎ এক হচ্ছে ইউনিক সংখ্যা বলে এটাকে। হ্যাঁ, মানে একটু জি, ব্যতিক্রমধর্মী ইউনিক। সংখ্যা, এটা মৌলিক সংখ্যার মধ্যে ধরা হয় নাই, ঠিক আছে। আর এখানে যেটা বলছে, আহ, এখানে এখানে তো এককে মৌলিক সংখ্যা হিসেবে মানে লেখা হয়েছে এখানে, কিন্তু কিন্তু স্যার এক কোথাও তো দেখিনি যে এক মৌলিক সংখ্যা, এককে স্যার সহমৌলিক, কেউ কেউ এক সহমৌলিক বলছে এক স্যার। নিয়ে মানে কথা আছে, এক কথা বলা যায়, এক নিয়ে অনেক কথা আছে। অর্থাৎ তার এক মৌলিক সংখ্যা হতে গেলে দুইটা শর্ত পূরণ করতে হবে, একটা হলো একটা উৎপাদক দুইটা, এক এবং ওই সংখ্যা। ওই তো সংখ্যা, একের হ্যাঁ, একের তো শুধু একটাই স্যার শর্ত, একটাই এই সংখ্যা, জন্য এক। হ্যাঁ। জি এই স্যার। জন্য এককে বলা ইউনিক সংখ্যা মূলত। এখানে উদাহরণ হিসেবে একটা না না দিলে ভালো হতো। আবার কোথাও কোথাও এককে মৌলিক সংখ্যা হিসেবে কাউন্টও করে কিন্তু। আচ্ছা, এরপরে যেটা আছে যৌগিক। যৌগিক সংখ্যাটা কি? যেসব সংখ্যাকে এক এবং নিজের পাশাপাশি অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, যেমন এই যে 4 যদি আমরা বলি, তাহলে 4কে 1 দিয়েও ভাগ করা যায়, ওই সংখ্যা দিয়েও ভাগ করা যায়, আবার 2 দিয়েও ভাগ করা যায়, তাই না? এইটা তাহলে যে সকল সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ভিন্ন অন্য সংখ্যা দিয়েও ভাগ করা যায় সেগুলোকে আমরা বলছি যৌগিক সংখ্যা। আচ্ছা, এখন হচ্ছে যে ভগ্নাংশের তো 3 ধরনের আমরা বললাম, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, মানে জাতীয় সংখ্যা ছিল, আর একটা হচ্ছে মিশ্র, আর একটা হচ্ছে অপ্রকৃত। তাহলে প্রকৃত হচ্ছে লব আর হরের যে বিষয়টা থাকে, লব হরের চাইতে ছোট হবে, মানে উপরেরটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর। তাই লবটা, হ্যাঁ, লবটা সবসময় কি হবে, ছোট হবে। এই যে এখানে 13 যেমন 17 থেকে ছোট, বা এটাকে বলছি আমরা প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ কি? লব সবসময় বড় হবে, হ্যাঁ, হর ছোট। যে সব ভগ্নাংশের লব হরের চাইতে বড় সেই ভগ্নাংশ বলি আমরা অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ কি? পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ থাকে, যেমন এখানে বলছে 1 সমস্ত 5/8, অর্থাৎ 1 সমস্ত 8 ভাগের 5 ভাগ। অর্থাৎ এখানে একটা পূর্ণ সংখ্যা আছে আর একটা প্রকৃত ভগ্নাংশ আছে, এই দুটো মিলে তৈরি হবে মিশ্র ভগ্নাংশ। এগুলো এক ধরনের সংখ্যার ক্লাসিফিকেশনের মধ্যে এই জিনিসগুলো কিন্তু আমাদের আছে। সসীম দশমিক আর অসীম দশমিক ভগ্নাংশ কোনগুলা? সসীম দশমিক ভগ্নাংশ, সসীম মানে তো সীমাবদ্ধ, অর্থাৎ দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম হলে তাকে সসীম দশমিক ভগ্নাংশ বলে। যেমন এখানে দশমিকের পর 2 ঘর, দশমিকের পরে 2 ঘর, এটা সসীম, অর্থাৎ মানে নির্দিষ্ট পর্যন্ত। আর যেটায় থাকবে না, অর্থাৎ এরপরে কত কত আছে, ডট 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 দিয়ে গেছে, মানে অসীম পর্যন্ত গেছে। হ্যাঁ, অঙ্ক সংখ্যা অসীম পর্যন্ত, এখানে আরো আছে, এগুলো অসীম দশমিক ভগ্নাংশ। আর একটা আছে কি? অসীম অনাবৃত দশমিক। অসীম অনাবৃত অনাবৃত দশমিক কোনটা আবার? যে দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর পর অঙ্কগুলো পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয় না, হ্যাঁ, তাকে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ বলে। যেমন এই যে এখানে যদি আমরা দেখি, হ্যাঁ, এখানে যে সংখ্যাটা আছে, যেমন এখানে 4 6 0, মানে এখানে কোনো পর্যায়ক্রমে আসে নাই, যেমন 4 6 0 9, আবার 4 6 0 9, আবার 4 6 0 9, এইভাবে পুনরাবৃত্তি হয় নাই, পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয় নাই। অর্থাৎ যে কোনোটাই আসতে পারে এখানে। যেমন এই যে এইটা √2 এর যদি আমরা করি, এখানে অনেক সংখ্যা হতে পারে। হ্যাঁ, এই টাইপের সংখ্যাকে বলে অসীম অনাবৃত, মানে অসীম পর্যন্ত যাবে। আর আবৃত মানে কি? আবৃত মানে যেমন 4 5 7, বা 4 7 5 দিলাম, আবার আসলো 6 সংখ্যা 7 বারবার 5, আসা। একই সংখ্যা বারবার আসবে, তখন আমরা এই যে পৌনঃপুনিক বলে না, অর্থাৎ এই প্রথমটাই পৌনঃপুনিক হবে আর শেষেরটাই পৌনঃপুনিক হবে, এই সংখ্যাগুলো বারবার আসে, তখন হয়ে যাবে মূলত সসীম আবৃত আবৃত। দশমিক। সসীম আবৃত দশমিক হয়ে যাবে, বা অসীম দশমিক আবৃত হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের এই যে সংখ্যা নিয়ে কিছু কথাবার্তা আছে, বা মৌলিক সংখ্যা নিয়ে। মৌলিক সংখ্যাকে, দুইটি মৌলিক সংখ্যা যাদের মধ্যে পার্থক্য 2, তাদেরকে টুইন প্রাইম বলে, টুইন প্রাইম। হ্যাঁ, দুইটি মৌলিক সংখ্যা তাদের মধ্যে পার্থক্য 2, তাদেরকে বলে টুইন প্রাইম। এটা একটা আলাদা মানে মনে রাখতে হবে আমাদের।
সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2, আর মৌলিক 2। সংখ্যার সংখ্যা অসীম। স্যার এইখানে তাহলে ক্লিয়ার হলো এক মৌলিক সংখ্যা নয়, এই যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2। হ্যাঁ এটা স্যার বইয়েও থাকে, তাই তো হিসাবেও তাই হ্যাঁ হয়, 100 পর্যন্ত মৌলিক সংখ্যার হিসাব করলে। আচ্ছা, 1 থেকে 100 পর্যন্ত হলো 25টা মৌলিক সংখ্যা আছে, এটা 4টা তো আমরা জানি, 4 দিকে দিকেছি। আর 100 থেকে 120 পর্যন্ত হলো 21টা মৌলিক সংখ্যা আছে, 21টি মৌলিক সংখ্যা আছে। 200 থেকে 300-র মধ্যে আছে 16টা, 300 থেকে 500-র মধ্যে আছে 33টা, আর 1 থেকে 1000-এর মধ্যে মোট মৌলিক সংখ্যা আছে স্যার 100, স্লাইডটা 800 একটু থেকে। রাখেন স্যার, হ্যাঁ, স্লাইডটা একটু রাখেন, এক এই মিনিট রাখেন। পুরাটাই তো আপনাদেরকে আমি দিয়ে দেই, পিডিএফটা দিয়ে দিই তো আমি আপনাদের। আচ্ছা, তারপরে স্ক্রিনশট নিতে পারেন আপনারা, ঠিক আছে? স্ক্রিনশট নেন আর পুরো স্লাইডটাই আপনাদের কাছে দেওয়া হয়, কারণ এই স্লাইডে আসলে অনেকগুলো তথ্য থাকে, অনেকগুলো বিষয় থাকে। আমি মানে এই স্লাইড গুলা বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে তৈরি করা হয়েছে মূলত, ঠিক আছে? অর্থাৎ মৌলিক সংখ্যার তথ্যগুলা যতগুলো জায়গায় যা পাওয়া গেছে সব জায়গায় আনার চেষ্টা করা হয়েছে। এরপরে দেখেন, যা অবশ্যই মনে রাখা উচিত আমাদের, 1 থেকে 25 পর্যন্ত মৌলিক সংখ্যা 9টা, 1 থেকে 50 পর্যন্ত হচ্ছে 15টা, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টা, এবং এটা মনে রাখার একটা সূত্র আছে, সেটা আলোচনা করবো না আমরা। 100 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 21টা, 100 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা আবার 46টা, 1 থেকে 46টা, এবং 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল হইলো 1060। 460। এটা আবার অনেক সময় এগুলো পরীক্ষায় আসে যে এত থেকে এত এর গড় কত, অমুক কততম, গুণফল কত, যোগফল কত। আচ্ছা, এই যে হলো সেই 4টা, এই 4টা দেখলে আমাদের হয় 1 থেকে 10 পর্যন্ত হলো 4টা। এটা মনে রাখার সূত্র হচ্ছে এই মনে রাখার কৌশলটাই হচ্ছে ওইটা, ঠিক আছে? অর্থাৎ 44, 22, 322, 321। 44-এর অর্ধেকে 22, আর এই কথাটাও মনে রাখে 321, 322, 322, 321। এটা কিভাবে আসছে? যেমন 1 থেকে 10 পর্যন্ত হলো 4, আর 11 থেকে 20 পর্যন্ত 4, তাহলে এই যে 44 হলো 4 আর 4 44, 4-এর পরে 4 বসে গেছে। আবার 21 থেকে 30 পর্যন্ত হলো 2টা, তারপরে 2টা হলো 22, 2 2, তারপরে 3 2 2, এই যে 3 2 2, তারপরে 3 2 1, 3 2 1, এই সবগুলো যোগ করলে হবে, হ্যাঁ 25টা হবে, যোগ করলে সবগুলো যোগ করলে 25টা হবে। এই 4টা, এই সংখ্যাটা মনে রাখলে হয় 22, 44, 22, 322, 321। এক কথা মনে থাকবে আপনার 100 পর্যন্ত কোন ক্রাইটেরিয়ার মধ্যে কত কত আছে। আর এখানে ডিফারেন্সটা কত, সীমাটা হলো 1 থেকে 10 পর্যন্ত, মানে 10 10 10 ডিফারেন্স। 10 10 ডিফারেন্স হলে এখানে 10টা ঘর হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে সেই 10টা সংখ্যা আছে। 2 এর 2 4, আর 3 এর 3 6, 6 আর 4 10। এইভাবে মনে রাখতে পারেন। মানে এইটা দিলে, এইটা মনে থাকলে কখন আপনারা এটা ভুলবেন না, আমরা ভুলবো না এটা, ঠিক আছে? ঠিক একইভাবে পরে এখানে আরো কিছু কথা আছে। কি কথা? 1 থেকে 500 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 95টা, 1000 পর্যন্ত হলো 168টা, আর 5000 পর্যন্ত হলো 669টা মৌলিক সংখ্যা আছে। আচ্ছা, ঠিক একইভাবে আবার 101 থেকে 110 পর্যন্ত এইখানে এরকম একটা চার্ট দেওয়া আছে, এবং এইটা মনে রাখার জন্য ওরকম একটা সূত্র আছে। এই এই সূত্রটা হচ্ছে 41 13 122 214। হ্যাঁ, 41 কিভাবে আসলো? এই যে 101 থেকে 110, মানে 10 ডিফারেন্স। এখানে এখানে কোনটা কোনটা আছে? এই কয়টা আছে? এখানে 4টা আছে। 111 থেকে 120-এর থেকে আছে কয়টা? একটা মাত্র, এখানে 1। এই হচ্ছে আপনার 41, এই যে 41। তারপরে আছে 13, অর্থাৎ 121 থেকে 130-এর মধ্যে আছে একটা, আর এখানে আছে হলো 4টা, এই হচ্ছে 13, এই 13 এই যে আপনার। এরপরে আছে 1 2 2, একটা, এখানে 2টা, এখানে 2টা, এই হচ্ছে 122। আর তারপরে আছে 214, এইখানে আছে 214। তাহলে 100 থেকে 101 থেকে 200 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে কয়টা? 21টা, ঠিক আছে? এবং এই কটা যোগ করলে এখানে 21 হবে। এইভাবে মনে রাখতে পারি না আমরা মনে রাখতে পারি 41 13 122 214, সর্বমোট 21টা। ঠিক একইভাবে আরেকটা চার্ট আমরা দেখাই দিচ্ছি, এবার প্রত্যেকটা চার্ট আপনাদের আছে আর কি, এবং এইটা মনে রাখার জন্য ওই কৌশলটা, একটা কৌশল আবিষ্কার করা হয়েছে। এইটা হচ্ছে, মানে প্রথমটার মধ্যে নাই, 101 থেকে 210-এর মধ্যে এখানে একটাও মৌলিক সংখ্যা
নাই, শূন্যটা, এই জন্য শূন্য আসছে এখানে। তারপরে একটা, তিনটা, 1 3, তারপরে 21 21, তারপরে 2 2 2, হ্যাঁ 2 2, তারপরে 222, লাস্ট হয়েছে 221টা। মানে 2 2 1, এখানে মোট আছে 16টা। তাহলে প্রথম জানলাম 25টা 100-র মধ্যে, পরে 200-র মধ্যে জানলাম 21টা, পরে 300-র মধ্যে জানলাম 16টা। 16টা। হ্যাঁ, এই এই হচ্ছে মৌলিক সংখ্যা, এবং কোনটা কোনটা এটা আমরা জানলাম। আচ্ছা, এখন যদি বলে যে এক অঙ্কের সবচেয়ে বৃহত্তম মৌলিক সংখ্যা কোনটা, তখন কোনটা হবে এক অঙ্কের? 7। 7 স্যার, 7। হ্যাঁ এক হ্যাঁ। অঙ্কের। 2 অঙ্কের বৃহত্তম? 19 19 2 অঙ্কের বৃহত্তম বলছি। 97 স্যার। 97 স্যার, 97 97। 97। হ্যাঁ 97 সরি স্যার। আচ্ছা 97, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আবার যখন কুইজে দেখবো না তখন এইগুলো আমরা আরো প্রশ্ন আসবে। এখন আমরা পরের যে আমাদের টার্মটা ছিল লসাগু গসাগু, সেগুলো একটু জানবো। লসাগু গসাগু এটা আমাদের মানে পাটিগণিতের ক্ষেত্রেও আছে, বীজগণিতের ক্ষেত্রে আছে, কনসেপ্ট একই একই রকমের। পাটিগণিতেও যেটা, বীজগণিতে মূল কনসেপ্ট একই। তো লসাগুতে কি হয়, এটা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। হ্যাঁ, লঘিষ্ঠ মানে হলো ছোট, হ্যাঁ, আর গরিষ্ঠ মানে হলো বড়। বড়। আর সাধারণত সাধারণ বুঝি আমরা, কমন যেটাকে বলি। হ্যাঁ, আর এটা হচ্ছে গুণিতক, আর এটা হচ্ছে গুণনীয়ক। এই গুণিতক আর গুণনীয়ক কথাটা যদি আমরা ক্লিয়ার হই, তাহলে আমরা লসাগু গসাগুটা ভালো বুঝতে পারবো। ঠিক আছে, এই সংজ্ঞাটা আমরা দেখবো এখানে। এখন লসাগু গসাগুর মধ্যে যে সম্পর্ক, সেখানে কিছু সূত্র আছে। সূত্র কি, দুইটি সংখ্যার গুণফল বের করার একটা সূত্র আছে, সেটা হলো সংখ্যা দুটির গসাগু গুণ সংখ্যা দুটির লসাগু। এটা এইটা দিয়ে ইয়া করলে সংখ্যা দুটি, মানে এখানে একটা সূত্র আর কি, এটা একটা সূত্র। অনেক সময় এগুলো দেওয়া থাকবে যে দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, তাহলে লসাগুটা কত, বা লসাগু গসাগু দেওয়া আছে, গুণফল কত হবে সংখ্যা দুটি, বা একটা সংখ্যা এত হইলে বা এই হইলে অপর সংখ্যাটি কত। হ্যাঁ, এই টাইপের অঙ্ক। এখানে লসাগু বের করে কেমনে, লসাগু বের করে হচ্ছে সংখ্যা দুটির গুণফলকে গসাগু দিয়ে ভাগ করতে হয়। আর গসাগু বের করে কেমনে, সংখ্যা দুটির গুণফলকে লসাগু দিয়ে ভাগ করতে হয়। এগুলো সূত্র। আচ্ছা, এখন ওই যে টার্ম যেগুলো আছে, যে গুণনীয়ক গুণিতক, আসলে এগুলো কি আসলে। এখন আরেকটা হচ্ছে গুণনীয়ক আর উৎপাদক, এই কথাটা কিন্তু একই। গুণনীয়কও বলা যায় এটাকে, উৎপাদকও বলা যায়, আর এটা আলাদা একটা বিষয়। তাহলে একটি সংখ্যাকে অন্য একটি সংখ্যা দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ না থাকে, অর্থাৎ মিলে যায় যদি, অর্থাৎ যদি সংখ্যাটি সম্পূর্ণরূপে বিবেজ্য হয়ে যায়, যেমন আমি 5 থেকে 5 দিয়ে ভাগ করলাম, তাহলে তো এটা সম্পূর্ণরূপে বিবেজ্য হয়ে গেল, তাহলে দ্বিতীয় সংখ্যাটিকে প্রথম সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বলা হয়ে থাকে। যেমন আমি 15 লিখলাম, 15কে আমি 3 দিয়ে ভাগ করলাম, তাহলে 3 5 15 হয়ে গেল আমার এটা। তাহলে এটা কি মিলে গেল? হ্যাঁ, নিঃশেষে বিভাজ্য হয়ে গেল, সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি 15টা, হ্যাঁ 15টা 3-এর গুণনীয়ক বা উৎপাদক। দ্বিতীয় কোনটা, 15টা 15, দ্বিতীয়টি হচ্ছে প্রথমটির গুণনীয়ক। আচ্ছা, এটা উদাহরণ হিসেবে এখানে আছে, প্রথম সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যাটির গুণিতক বলে, আর প্রথম সংখ্যাটা হবে দ্বিতীয় সংখ্যাটির গুণিতক। অর্থাৎ 15 এর গুণিতক 3। ঠিক আছে, 15 এর গুণিতক হচ্ছে 3, আবার 3 এর গুণনীয়ক হচ্ছে 15। এখানে উদাহরণটা যদি দেখি আমরা, যেমন 10কে আমি 5 দিয়ে ভাগ করলাম, তাহলে হলো কত, 2। এখানে 10 সংখ্যাটির গুণনীয়ক হচ্ছে 5, যেটাকে আমি ভাগ করছি, 10কে ভাগ করছি, তাহলে 10 সংখ্যার গুণনীয়ক হচ্ছে 5। এখানে 15 সংখ্যার গুণনীয়ক হচ্ছে 3। হ্যাঁ, আবার ভাজক স্যার, ভাজক। 10-এর হ্যাঁ, ভাজক 5। আবার 5 এর গুণিতক হলো 10, উল্টোই মানে কথাটা বলা যায়। গুণফল ভাজকের কথা। হ্যাঁ, তাহলে গুণনীয়ক বা উৎপাদক এবং গুণিতকের যে কনসেপ্টটা, এইটার থেকে মূলত ওখানে লসাগু গসাগুর সংজ্ঞাটা ওইভাবে আসছে। সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ককেই ওই সংখ্যাটির ঘনিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলে। অর্থাৎ যতগুলো গুণনীয়ক আছে তার মধ্যে যেটা সবচেয়ে বড়, এই যে গরিষ্ঠ কথাটার মানেই তো বড়, আর লঘিষ্ঠ মানে ছোট। হ্যাঁ, গরিষ্ঠ মানে বড়, এই জন্য গরিষ্ঠ থেকে গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
হ্যাঁ, সবচেয়ে বড়টা, এই যে সবচেয়ে বড়, বৃহত্তম, হ্যাঁ, এই কথাগুলো থাকলে এই গসাগু করতে হয় তখন অঙ্কটা। আর লসাগু কি? দুই বা ততোধিক সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে এটাকে। ক্ষুদ্রতম, সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট, সবচেয়ে কম, সেইটা হচ্ছে লঘিষ্ঠ। এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক এটাকে বলে। সবচেয়ে ছোটটাকে ক্ষুদ্রতম, সাধারণ, সবচেয়ে ক্ষুদ্র যেগুলো সাধারণ আছে, মানে যেগুলো আছে গুণিতক, যতগুলা গুণিতক আছে তার মধ্যে সবচেয়ে ছোট যেটা, সেইটাকে বলছি লঘিষ্ঠ আমরা। সাধারণ গুণনীয়ক না স্যার? হ্যাঁ, একটু আগে তো দেখলাম যে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক লসাগু এলসিএম। এলসিএম সমান লঘিষ্ঠ সাধারণ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। না, লসাগু গুণিতক, লসাগু লসাগু গুণিতক আর গুণিতক, গসাগু গুণনীয়ক। লসাগু গুণনীয়ক। আচ্ছা, এখানে লসাগু, ছিল গুণনীয়ক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। জি লসাগুর স্যার। সময় হচ্ছে গুণিতক, গসাগুর সময় হচ্ছে গুণনীয়ক। এই কথাটাই এখানে আছে, এটা ঠিক আছে মানে কথাটা। হ্যাঁ, লসাগুর সময় কি গুণিতক, গসাগুর সময় হচ্ছে গুণনীয়ক। আচ্ছা, এখন আমরা যে পর্যন্ত শিখলাম বা যে কথাগুলো আমরা জানলাম বা দেখলাম, তার থেকে যদি আমরা কিছু গাণিতিক সমস্যা এখন দেখি, তাহলে আমরা বিষয়গুলো আস্তে আস্তে ক্লিয়ার হতে পারবো। এখানে বলছে কতগুলো ঘন্টা একত্রে বাজায় 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড পর পর বাজতে লাগলো। এগুলি আবার কতক্ষণ পর একত্রে বাজবে? তাহলে এই লসাগু টাইপের, করতে হবে। হ্যাঁ, এই টাইপের অঙ্ক থাকলে সেটাকে কি করতে হবে? লসাগু না গসাগু? লসাগু লসাগু করতে লসাগু হবে। স্যার, লসাগু। 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 তাহলে না, লসাগু, গসাগু। লসাগুটা আমরা লসাগু স্যার, লসাগু, লসাগু। লসাগু স্যার। লসাগু স্যার। কতক্ষণ পর 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 থাকলে স্যার এটা সরি স্যার গসাগু। আমি তো বললাম এটা তো গসাগু হবে, আনসার হবে মনে হয় লসাগু 5। হবে, লসাগু, লসাগু। হ্যাঁ, আচ্ছা, লসাগু হবে। অঙ্কটা এটা আমরা স্যার লসাগু অঙ্কটা স্যার করি। গসাগু, গসাগু হলো ভাগ গসাগু হবে, করা, আনসার যেরকম হবে 5 এতগুলো মিনিট। খাতায়, এতগুলো পেন্সিল, এতগুলো শিক্ষার্থীর মধ্যে ভাগ করা, এটা এটা হলো লসাগু হবে গসাগু। স্যার, লসাগু। আর হলো অঙ্কটা, ঘন্টা বাজা, পোল থাকা, পিলার থাকা, নারকেল গাছ থাকা, এগুলো হলো স্যার হলো লসাগু। আচ্ছা, অঙ্কটা আমরা করি, সবাই খাতা নিয়ে করি অঙ্কটা। করে আমাকে চ্যাট বক্স উত্তরটা লেখেন। খাতা কলম আছে সবার, না খাতা কলম পাঠাই দেবো এখান থেকে? না স্যার, আছে স্যার। স্যার হাতে নিয়ে স্যার রাস্তায় আছি। আচ্ছা, রাস্তায় আছেন, তাহলে মোবাইলই করেন। আচ্ছা, ঠিক আছে, অঙ্কটা করে আমাকে চ্যাট বক্স উত্তরটা লেখেন, দেখি কি আগে লিখতে পারে। আচ্ছা, লিখতে পারছে কি? হাজেরা, হাজেরা খাতুন লিখতে পারছে। উর্মি খান, হাফিজা খানম, মৌসুমী দাস, রুবিনা খাতুন। স্যার আচ্ছা, প্রথমে চাপ লেগে এমনি চাপ লেগে চলে গিয়েছে স্যার প্রথমে, পরেরটা ঠিক। লসাগু করলে 5 কিভাবে আসে এটা আমি একটু জানতে চাই। আচ্ছা, ঠিক আছে, তা আপনি অঙ্কটা করে দেখান আমাকে। স্যার আমি তো গসাগু করছি, পর 5 আসছে স্যার। আচ্ছা, স্যার 5ই হবে স্যার, 300 মিনিট হয় লসাগু। এইসব করে লসাগু হবে। এটাকে 60 মিনিট গসাগু হলে স্যার 5 হয়। মিনিটে গসাগু করতে হবে। 5 হয়। না, না, 300 300 মিনিটকে যদি 300 সেকেন্ড গসাগুই হবে স্যার, লসাগুর 300 আনসার তো মিলে না। 300 সেকেন্ডকে 60 মিনিটে 60 সেকেন্ডে 1 এখানে মিনিট। এখানে সেকেন্ডকে মিনিটে তৈরি করতে হবে। জি জি, সেকেন্ডকে মিনিটে তৈরি করতে হবে। 300 সেকেন্ড হয়। 300 সেকেন্ড হয়েছে স্যার। 300 সেকেন্ডকে 5 মিনিট করলে 360 5 এটা আবার 60 দিয়ে ভাগ করতে হবে তো। জি জি, মিনিট করতে হবে। 30 30 স্যার সবাই আগে লিখে ফেলেছে, ওই জন্য আমি আর লিখিনি স্যার 5 হ্যাঁ, মিনিট। 30 30 ঠিক আছে। আচ্ছা, তাহলে লসাগু করতে হবে তো? হ্যাঁ, গ নাম্বার অ্যান্সার 5 মিনিট। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের এখানে 10, 15, 2, 20 আর 25, মানে এটাকে 10 থেকে, যেমন আমরা যদি একটু করি অঙ্কটা, মানে 10কে আমরা করতে পারি 2 গুণ 5, না? হ্যাঁ, 10 এটা লিখতে পারি আমরা। তারপর 15কে লিখতে পারি আমরা 3 গুণ 3 5, গুণ 5। এটা লিখতে পারি আমরা। তারপর 20কে লিখতে পারি আমরা 4 5 20। 4 2 5 গুণ 20। 2 গুণ 5, এইভাবে লিখতে পারি, ভাঙাই লিখতে হবে। আর 25কে লিখতে পারি আমরা
পাঁচ গুণ পাঁচ গুণ 5 গুণ 5 স্যার। 2 গুণ বা স্যার 5 5 গুণ গুণ 5 লিখতে পারি আমরা। জি স্যার 5 5 গুণ গুণ 5 5 লিখলাম, ঠিক আছে। পাঁচটাই কমন। এখন আমাদের আহ, লসাগু করার সিস্টেম কি, মানে প্রথমটা নিতে হবে পুরোটা, না? তাহলে আমরা জি স্যার। আমরা লিখলাম 2 গুণ 5। এখন পরেরটায় দেখতে হবে 3 নেই, তাহলে 3 নিব আমি এখানে, 3 নিলাম। কমনটা জি স্যার। তারপরেরটায় একটা 2 নেই, আরেকটা 2 লিখলাম এখানে। তারপরেরটায় একটা 5 নেই, আরেকটা 5 লিখলাম এখানে। তাহলে এখন সবগুলা গুণ করলে 5 দুনি 10, 30 কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে 300 হয়, তাই না? 300 সেকেন্ড হলো। এখন 300 সেকেন্ডকে আমরা মিনিটে করতে হবে, 60 মিনিটে 1 সেকেন্ড, তাহলে 60 দিয়ে ভাগ করলে তাহলে 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 60 হ্যাঁ দিয়ে ভাগ করলে 5 মিনিট ওখানে বের হয়ে যাবে। 5 60 মিনিট, 5 এই 5 মিনিট উত্তর হবে, ঘ নম্বরের উত্তর হবে, ঠিক আছে। জি স্যার 5 যারা ঘ মিনিট। বলছেন তাদেরটা হয়েছে। আচ্ছা, তাহলে এই টাইপের অঙ্ক যদি থাকে তাহলে আমাদের এই টাইপের অঙ্ক আমাদের পরীক্ষার সময় আসতে পারে। আচ্ছা ঠিক আছে, এরপরেরটা আবার একটু করি। আর একটা আছে আমাদের এখানে, কোন লঘিষ্ঠ থাকলে তো লসাগু, এর সাথে 2 যোগ করলে যোগফল 2, 18, 24 দ্বারা বিভাজ্য হবে। এরকম ছোট ছোট অঙ্কই কিন্তু আসে, কোনো বড় অঙ্ক তো আর আসবে না পরীক্ষার সময়, কারণ এটা তো এমসিকিউ টাইপের কোশ্চেন, অর্থাৎ 1 মিনিটেরও কম সময়ের মধ্যে আপনার অঙ্কটা করতে হবে, করে আবার উত্তরটা করতে হবে। এখন অঙ্ক তো তখন আর মনে মনেই করতে হয় সবকিছু, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটু করে আমাকে চ্যাট বক্সে লেখেন, দেখি কে লিখতে পারে। আমিনা খানম লিখতে পারছে সবার আগে, আমিনা খানম। আচ্ছা, আর একজন লিখছে আমিনা খানমের পরে হাফিজা খানম, মৌসুমী দাস লিখতে পারছেন আপনি, হাজেরা লিখতে পারছে। আচ্ছা, তাহলে 2 ধরনের উত্তর আসতেছে আমাদের এখানে, ঠিক আছে, 2 ধরনের আসা ভালো। হ্যাঁ হবে স্যার। উত্তর খ। আচ্ছা, প্রথমত উত্তর হবে স্যার হ্যাঁ, 70। একজন খ 80 হবে উত্তর স্যার, লিখলো খ। কেন? এখানে তো 80 দেওয়া নাই। 80 দেওয়া নাই, 70 বি 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 একজন লেখছে 80, কে যেন লেখছে 80 নাকি? আমারটা যায় না কেন, কি জানবো না। আচ্ছা ঠিক আছে, অ্যান্সার তো 70 হবে স্যার, যায় না। হ্যাঁ একজন ম্যাক্সিমামই লেখছেন আপনারা 70, হ্যাঁ, 70 হবে আর স্যার। একজন শুধু লেখছে ঘ, একজন না 2-3 জনে ঘ লেখছে। সাবিত্রী না দাস স্যার, যেমন আমার লেখছে ঘ, টাইপ মিস্টেক হয়ে গেছে। সাবিত্রী দাস লেখছে ঘ, হ্যাঁ, আর একজন প্রথম আমিনা বলছিল, সে বলছিল ঘ। স্যার মৌখিক ভাবে না দেয় স্যার, 70 হবে, অ্যান্সার আচ্ছা, যাইতেছে না। এখন 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 আমাকে বলেন, মানে এই অঙ্কটা লঘিষ্ঠ থাকলে তো কি করতে হবে, লসাগু, না? এটা লসাগু করতে লসাগু হবে। স্যার, লসাগু করে 2 লসাগু বিয়োগ আছে করতে কত? হবে। 2, 2 যোগ 2, করতে হবে, 18 আর 24, বিয়োগ করতে হবে স্যার। এর লসাগু করতে হবে। হ্যাঁ, এর লসাগু এই যে এইভাবে লসাগু করে যে, 72 ঠিক আছে, আসছে, এখান থেকে 2 বিয়োগ করলে এইভাবে 70। লসাগু 2 বিয়োগ করলে করতে হবে। কত হবে? 72 হয়, 2। ঠিক আছে। 72 হবে করলে, 72 হয়েছে আপনাদের? জি স্যার, 72। জি স্যার, আচ্ছা 72 72 হয়েছে। হয়েছে, 72 হলে এখন এখানে বলছে 2 যোগ করা, যোগফল যোগ, বলেছে এই জন্য 2 বিয়োগ করতে হবে। বিয়োগ হ্যাঁ, করতে হবে বলেছে স্যার। তখন বিয়োগ করতে এখান হবে। থেকে যদি 2 বিয়োগ করে দেই তাহলে কিন্তু 70 হয়, তাই না? এখন জি স্যার। 70 হইলে এই জি প্রত্যেকটা স্যার। 2 দ্বারা বিভাজ্য, 70 35 দুগুণ 70, 18 দিয়া 5 18 70, 24 দিয়া 3 কত 4 না? স্যার 72 কে না, বিভাজ্য করতে হবে স্যার, 72 কে 72 স্যার কে ভাগ যাবে। স্যার 72 কে ভাগ 110 করতে হবে। ভাগ হ্যাঁ, করতে হবে তো 72 কে। জি স্যার 72 72 কে, কে হ্যাঁ, 2 72 যোগ করা, 72টা বিভাজ্য হবে, এখন তো বিভাজ্য তো যোগ নাই। করার পরে তো বিভাজ্য হবে, জি মানে স্যার। 2 72 মানে কে 72 হবে, না? সাথে 2 যোগ করতে হবে, তারপরে জি এটা বিভাজ্য হবে, মানে 2 যোগ করলে গা বিভাজ্য লসাগু হবে, তো এখন হলো আমার 72, বিভাজ্য তাই হবে। না? এখন 72 থেকে 2 পরে স্যার বিয়োগ করলে অপশনে 72 দেওয়া নাই, এই জন্য 70 এর সাথে 2 যোগ করলে এইটা হয়। না, অপশনে কেন এই 72 সংখ্যাগুলো দিয়ে থাকবে? বিভাজ্য। স্যার এখানে তো সেটাই অপশন তো বলতেছি, না স্যার, অপশনে তো স্যার 72 এখানে থাকবে আছে না। সংখ্যার সাথে 2 যোগ করে, দুই যোগ করার পরে হলো ভাগ করতে হবে, তাহলে সে বিভাজ্য হবে হ্যাঁ, স্যার। মানে এই জন্য কোন ভাগ- সংখ্যার সাথে যোগ করলে, 70 এর সাথে যোগ করলে। 72 কে আমি ভাগ করবো, ঠিক আছে কথাটা? 2 দ্বারা 2 18 24 দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ হ্যাঁ, 2 দিয়ে 72 ভাগ করলে মেলে 36 দুগুনি 38, না? 36
31, আবার 18 5 18 72, আবার 24 দিয়ে ভাগ করলেও মিলে এটাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটার উত্তরটা হবে হচ্ছে আমাদের এইটা। আর এখানে যেটা আছে 2 বিয়োগ করা, 2 বিয়োগ করা বলতে মানে আমাদের হয়েছিল কত 72, তাহলে 72 থেকে 2 বিয়োগ করলে উত্তরটা হয় কত 70। আচ্ছা ঠিক আছে, পরেরটা আমরা যাই। ক্ষুদ্রতম সংখ্যা বলছে এইবারে। ক্ষুদ্রতম মানে কি? ক্ষুদ্রতম বললে লসাগু না? লসাগু স্যার, লসাগু। লসাগু স্যার। হ্যাঁ, এখানে বলছে 3 5 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 1। করেন এটা করে আবার সবাই চ্যাট বক্সে উত্তরটা লিখে দিই। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 5 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে? তাহলে আমাদের এইটা ক্ষুদ্রতম বলেই লসাগু করতে হবে। সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম, এই কথাগুলো থাকলে লঘিষ্ঠ, তখন হচ্ছে লসাগু। তাহলে স্যার 3 31 হবে স্যার। 3 5 6 এর লসাগু কত? 3 5 6 এর লসাগু হলো 30 না? স্যার সাথে 1 যোগ হবে 30, আর এখানে ভাগশেষ হবে 1। তাহলে 1 কি করতে হবে? যোগ করতে হবে আমাকে। 1 যোগ করলে 31 হবে। গ নম্বরটা উত্তর হবে এখানে। 31। ঠিক আছে, অনেকেই লিখতে পারছেন দেখি। এটা গ হবে স্যার। 10 জন উত্তর করছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা পরেরটায় চলে যাই আমরা। এটা হচ্ছে বৃহত্তম। বৃহত্তম বলে গসাগু। ঠিক আছে, সবচেয়ে বড়, বৃহত্তম, গরিষ্ঠ, এগুলো হচ্ছে গসাগু করতে হবে। তাহলে 27 40 36 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এই প্রতি করলে যথাক্রমে 3, যথাক্রমে মানে কি এই 27 থেকে 3 বিয়োগ করতে হবে, 40 থেকে 4 বিয়োগ করতে হবে, তুমি আগে 65 বিয়োগ করে থেকে নিতে হবে স্যার। 5 বিয়োগ করতে হবে। 27 থেকে 3 গেলে কত থাকে? 24। আর 40 থেকে 4 গেলে থাকে 36। আর 65 থেকে 5 গেলে থাকে 60। তাহলে এখন 24 36 এবং 60, এই এর 24 ঘষাঘ হবে। উত্তর স্যার 24 12 হবে। হবে, 12 উত্তর 12 হবে স্যার। হ্যাঁ, স্যার 36 এর 12 হবে, 12। গসাগু করবো 12 আমরা। হবে, 12 হবে স্যার। 12 হবে। 12 দুগুণে 24, 12 খ নাম্বার। হুম, আচ্ছা, তাহলে খ নম্বরটা উত্তর হবে। এটা হলো এই এটা গসাগু মানে কি এইভাবে ভাগ করতে হবে, এই তো 36 এ ভাগ করবো, যা থাকবে সেটা করতে করতে লাস্টে গিয়ে 12 হবে। এই সেই জি 12 স্যার। উত্তর। আচ্ছা ঠিক আছে, তো ভালোই তো পারেন আপনারা দেখি। তো সোজা, তাই না? এই সোজাই কিন্তু পরীক্ষায় আসে, কিন্তু তখন পরীক্ষার সময় মনে থাকে না, সমস্যাটা এটা। মানে পরীক্ষার সময় মনে থাকে মানে কি তাড়াহুড়ার সময় ওই ভুল দাগে এসে আর কি। আচ্ছা পরেরটা আমরা চলে যাই। এটা ঘষাঘ। কতগুলো বালককে 125টি কমলা লেবু এতটি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? তাহলে গসাগু করতে হবে নাকি? তাহলে 125 কে আমরা এত দিয়ে ভাগ করব, ভাগ স্যার করে কত 5 হয়? জনকে। স্যার হ্যাঁ, 5 জন। 5 জনকে স্যার। 5 জনকে দেওয়া যাবে স্যার, 5 জনকে। আচ্ছা ভেরি গুড। তাহলে 5 জনকে, ঠিক আছে, 5 জন হবে। লাস্টে গিয়া মানে ভাগ করলে লাস্টে থাকবে 5, 5 দিয়ে ভাগ করলে, ঠিক আছে, মিলে দেবে। অর্থাৎ 125 কে 145 দিয়ে ভাগ করব, থাকবে 20, আবার এটা ভাগ করলে থাকবে 5, 5 কে আবার 20 দিয়ে ভাগ করলে থাকবে, মিলে দেবে আর 20 কি। কে 5 দিয়ে ভাগ করলে তাহলে 4। লাস্টে আমাদের উত্তর হবে 5 জনকে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। 5 জনকে যেমন 125টি করে দেওয়া, এটা 5 দিয়ে ভাগ করে মিলে যায়, আবার এইটাকে 5 দিয়ে ভাগ করলে মিলে যায়, ঠিক আছে। কিন্তু 15 দিয়ে ভাগ করলেও মিলবে, কিন্তু ওগুলো উত্তর হবে না। 15 দিয়ে আবার এটা তো মিলে না, একটা মিলে না। 10 দিয়ে এটাও মিলে না, একটাও মিলে না। তাহলে 5 দিয়েই তো মিলে, ঠিক আছে। জি স্যার। এটাই তো সহজে বোঝা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এরপর এটা চলে যাই। এই এখন আমরা দেখলাম যে যে আমরা যখন অঙ্কগুলা করতেছিলাম তখন কিছু কিছু জায়গায় যে যোগ করছি আমরা, আবার কিছু কিছু জায়গায় আমরা বিয়োগ করছি। এখন কখন যোগ করব কখন বিয়োগ করব এটা নিয়ে কিন্তু অনেক সময় কারো কারো সমস্যা তৈরি হয়। সেই সমস্যাটার সমাধান এইভাবে হতে পারে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যা, কোনো ক্ষুদ্রতম বা কোনো লঘিষ্ঠ, এইভাবেই তো থাকে কথাগুলো। হ্যাঁ, লঘিষ্ঠ সংখ্যার সাথে যে সংখ্যা যোগ করলে এইরকম লেখা থাকে, যে 2 যোগ করলে বা 3 যোগ করলে এরকম লেখা থাকে, বিভাজ্য বা নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, উল্লেখ থাকে, এরকম উল্লেখ থাকে। সেই ক্ষেত্রে কি করতে হবে? ওই মানে থাকলে লসাগুকে ওই সংখ্যার থেকে বিয়োগ করে দিতে হবে।
অর্থাৎ সাধারণ কথায় আমরা অনেক সময় বলি যোগ থাকলে বিয়োগ করবা, ঠিক আছে, এই টাইপের বলি আমরা, যে যদি প্রশ্নে লেখা থাকে কোন ক্ষুদ্রতর সংখ্যা যোগ করলে, তখন ওইটা তোমরা বিয়োগ করে দেবা। ওই বিয়োগ করে দিলেই তো মানে ইয়ে হয়ে যায় আর কি, এই লঘিষ্ঠ সংখ্যাটা পাওয়া যায়। যেমন ওইখানে দেখলাম না আমরা 72 থেকে 72 থেকে যে 2 বিয়োগ করলাম, তাহলে 2 বিয়োগ করলে ওই যে সংখ্যাটা পাওয়া গেছে, ক্ষুদ্রতম সংখ্যাটা পাওয়া যায়, ওইটাই লঘিষ্ঠ সংখ্যা। সেইটা এলো ওইটার ক্ষেত্রে যে যোগ করব না বিয়োগ করব। আবার কোন কোন ক্ষেত্রে লেখা থাকে কোন কোন ক্ষেত্রে লেখা থাকে ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করার পরে প্রতি ক্ষেত্রে একটা নির্দিষ্ট সংখ্যা অবশ্যই দেবেন। যেমন একটা অঙ্কে আমরা দেখলাম 3, 4, 5 এরকম অবশিষ্ট 30 আছে বা 30 এর ভাগশেষ ক্ষেত্রে এক আছে, যোগ করলাম। জি তখন স্যার, লসাগু বের করে কি করতে হবে, প্রাপ্ত লসাগুর সাথে প্রতি ক্ষেত্রে অবশ্য সংখ্যা ভাগশেষ যেটা ছিল সেটা যোগ করতে হবে, যোগ করে দিতে ঠিক হবে। আছে, যোগ করতে হবে এক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে করতে হবে যোগ, মানে এই এই কিছু কিছু অঙ্কে এই টাইপের থাকলে তখন করতে হবে যোগ, আর এই এরকম থাকলে তখন করতে হবে বিয়োগ। আচ্ছা, এরপরে আমাদের আরো মানে লসাগু গসাগুর ক্ষেত্রে আরো কিছু অঙ্ক থাকে, যেমন ওই যে সেটাকে কি বলে, যেমন গসাগু বের করার সূত্র আছে। গসাগু বের করার সূত্র হচ্ছে সংখ্যাগুলোর লসাগু এর ভাগ করতে হবে সংখ্যাগুলোর অনুপাতের গুণফল। এটা একটা সূত্র, আমরা এই সূত্রে অঙ্ক করব এখন, ঠিক আছে। দুইটি সংখ্যার গুণফল সেটা কিভাবে বের করে, লসাগু গুণ গসাগু, লসাগুকে গসাগু দিয়ে গুণ করলে দুটি সংখ্যার গুণফলটা পাওয়া যাবে, এটা আরেকটা সূত্র। এটা একটা সূত্র, এটা একটা সূত্র। আর 3 নম্বর সূত্র হচ্ছে দুইটি সংখ্যার একটি একটি যদি চাই কখনো, তখন কি করতে হয়, লসাগু গসাগু দেওয়া গুণ করতে হয় উপরে, আর নিচে অপর সংখ্যাটা দ্বারা ভাগ করতে হয়। অর্থাৎ এখানে লসাগু গুণ গসাগু উপর হবে আর নিচে হবে অপর সংখ্যা, যেটা একটা দেওয়া থাকবে, সেইটা থাকলে তখন সংখ্যা দুইটির মধ্যে আরেকটা পাওয়া যাবে। একটা দেওয়া আছে আর লসাগু গসাগু দেওয়া আছে, তাহলে আরেকটা সংখ্যা কত, তখন এই টাইপের সূত্রটা। আবার হতে পারে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, গসাগু কত। আবার হতে পারে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, লসাগু কত। এরকম হতে পারে। এই এই যে বিভিন্ন টাইপের অঙ্ক এই মানে আমাদের আমরা এখন করবো আর কি, ঠিক আছে। এই যেমন এইখানে একটা অঙ্ক চলে আসছে, এটা আমরা একটু করি সবাই। করে আমরা উত্তরটা চ্যাট বক্সে লিখবো। আচ্ছা, অনেকেই তো লিখে ফেলতে পারছে দেখি। আঞ্জুমান আর সাবিত্রী দত্ত। স্যার আমি ওই যে প্রশ্নের নাম্বারটা দিয়েছি, ডি, বাংলা করি নাই, ইংরেজিতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, ইংরেজি লেখলে তো বোঝা যায় কি, ডি, জি স্যার। এ বি সি ডি দিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা, সবাইটাই তো হয়ে যাচ্ছে দেখি, সবাই তো ঠিকঠাক মতো লিখতেছে। আচ্ছা, ভেরি গুড। এখানে কি দেওয়া আছে, দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাই না, সেটা কত, 5:4, আর একটা সংখ্যা দেওয়া আছে। তাহলে লসাগু এরকম, ভাগ অনুপাত গুণফল। জি হ্যাঁ, তাহলে আমাদের সূত্রটা কি আছে, যে এখানে চাইছে কি গসাগু, তাহলে গসাগু বের করার একটা সূত্র আছে, সেটা উপরে লিখতে হবে যে মানে লসাগু, আর নিচে হলো সংখ্যা দুটির অনুপাতের গুণফল যেটা। হ্যাঁ, অর্থাৎ এখানে অনুপাত হলো 5 আর 4, তাহলে আমাদের অঙ্কটা করার সময় উপরে হবে 60 আর নিচে হবে 5 গুণ 4, তাই না। আচ্ছা, তাহলে এটাকে করলে কত হয়, 3 হয়। তাহলে আমাদের উত্তর হবে এইটা, সহজ। এই সূত্রটা যদি জানা থাকে তাহলে 1 মিনিটেও লাগে না অঙ্কটা করতে। আচ্ছা, পরেরটায় চলে যাই আমরা, পরেরটা একটু করেন সবাই। একই টাইপের অঙ্ক নাকি নাকি সংখ্যা দুইটি কি কি, এখানে একটু আলাদা আছে। অর্থাৎ সংখ্যা দুইটি কি কি চাইছে, দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে আর লসাগু দেওয়া আছে এখানে। যদিও স্যার এটা একটা কমন প্রশ্ন প্রায়ই আসে। হ্যাঁ, এইগুলোই তো আসে, এই ছোট ছোট যেগুলো আলোচনা করা হয়, দেখবেন এর মধ্যেই কমন পাবেন আপনি, মানে এখানে জটিল কিছুই আসে না সাধারণত, এই ছোট ছোট কিছু বিষয় থাকে, এই জিনিসগুলি পরীক্ষার সময় আসে। স্যার এটা 60 আর 72। তখন আসলে 60 আর ওই সময় দিয়ে এটা আবার মনে পড়ে না, সমস্যা হলো এটা। 60 আর 72, হ্যাঁ স্যার, হলে গেলে আর মনে থাকে না। হ্যাঁ, 60 আর 72 খ নাম্বার আনসার স্যার। স্যার আমি সত্যটা লিখতে পারি নাই স্যার। তাহলে এটা আমরা কিভাবে করলাম, স্যার ওই যে গুণফল দিয়ে ভাগ করে
পাঁচ হ্যাঁ 5 6 30 দিয়ে ভাগ করে 12 12 কে 12 হবে, 12 কে তারপর 5 হচ্ছে 12 এগুলো করতে 60 হবে। আর 6 5 12 6 12 72। দুইটাকে আলাদা আলাদা করে ভাগ করতে হবে 5 দিয়ে। হ্যাঁ আর ঠিক আছে। আমারটা লেখাই হয়, খাতায় করছি। এটা হবে খ নম্বরটা না? 60 হ্যাঁ এবং হ্যাঁ 72 60 এটা এবং উত্তর, 72। এটা উত্তর হবে। ঠিক আছে। পরেরটা চলে যাই। এবার গুণফল দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, সংখ্যা দুটি এবং লসাগু লসাগু কত? তাহলে সূত্র দিয়ে আমরা করতে পারবো এটা। হ্যাঁ সূত্র দিয়ে করেন, দেখি কি আগে করতে পারে। চ্যাট বক্সে লিখতে হবে। গুণফল এবং গসাগু গুণফল খাতা হচ্ছে কলম নিয়ে নেন সবাই। 8 0 13 260 বলা 260 লাগবে না, লিখতে হবে, 200 বলতে হবে না। ভাগ করছি, ভাগ করতে হবে। সবার আগে পারছে মৌসুমী দাস। সীমা, ক্যালকুলেটর নিচ্ছে স্যার। 260 সীমা, তারপরে ল্যাপটপে তো 260 স্যার। লিখে গেছে। রিচি, অনেক ফাস্ট। উর্মি খান, হ্যাঁ 260 অ্যান্সার। সাবিত্রী দত্ত, আমিনা খানম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে, তাই না? তাহলে গুণফল যদি দেওয়া থাকে আর যদি গসাগু বা লসাগুর একটা দেওয়া থাকে, তাহলে অপরটা পাওয়ার জন্য ভাগ ভাগ করে দিতে করলে হবে। হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 3380 রে আমরা 13 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমাদের উত্তর হবে 260। এই সূত্রটা হচ্ছে খাতায় করছি, লসাগু সমান করছিলাম সমান স্যার। 13 দুটি কে সংখ্যার 13 13 গুণফল 26 ওই জন্য ভাগ দেরি হয়েছে। গসাগু। হ্যাঁ, আবার যদি গসাগু চাইতো তাহলে একই কথা, একই সূত্র আমরা ব্যবহার করতে পারতাম। আচ্ছা, পরের সমস্যায় চলে যাই আমরা। এটা একই রকমের, এখানে গসাগু চাইছে, আগেরটা চাইছিল লসাগু আর এখন চাইছে গসাগু। তাহলে একই সূত্র প্রয়োগ করি আমাদেরকে করতে হবে। এটা এই সংখ্যার লসাগু 96 এবং গসাগু কত? গুণফল দেওয়া আছে, লসাগু 10, তা গসাগু কত? তাহলে আমরা ওই সূত্র 16। ওই সূত্র দিয়ে আমাদের করতে হবে। স্যার 16 16 হবে। হ্যাঁ, উত্তর হবে 16। 9 2 18 ভাগ করলে যেটা হয় আর কি, জি স্যার। 96 দিয়ে এটাকে ভাগ করে দিলে 16 হয় উত্তর। 16। ঠিক আছে। আচ্ছা, মানে যে সূত্রগুলো দিয়ে আমরা এখন অঙ্কগুলো করলাম, এখানে আরো কিছু সূত্র আছে। হ্যাঁ, সেই সূত্রগুলো হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে যদি হয়, ভগ্নাংশের লসাগু সমান সমান হচ্ছে লবগুলোর লসাগু ভাগ হচ্ছে হরগুলোর গসাগু। আর ভগ্নাংশের গসাগু বের করার সূত্র হচ্ছে লবগুলোর গসাগু হরগুলোর। আমার একটা বিষয় জানার আছে, প্রশ্নে যদি আমরা এরকম টুকিটাকি একটু ভাগ বা যোগ বিয়োগ গুণ করি বা একটু তাহলে কি হ্যাঁ, সমস্যা আছে? প্রশ্ন তো ওখানে লেখা থাকে, কিছু করা দাগানো যাবে না, এরকম লেখা থাকে। সেই ক্ষেত্রে ওই যে যারা হলে গার্ড দেয় বা দায়িত্বপ্রাপ্ত থাকে, অনেক সময় অনেক বড় আছে না, একটা বড় হ্যাঁ অঙ্ক হ্যাঁ, লিখলে তখন তো তাড়াতাড়ি করা লাগে আর কি। আচ্ছা, এখন লাস্টের এই অঙ্কটা একটু করেন তো আপনারা। 2450 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? চ্যাট বক্সে লেখেন। 2000 কত দ্বারা গুণ করলে? 450 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে? এটার উত্তর নাই। অপশন নাই। অপশন নাই, অপশন নিজেরা তৈরি করতে হবে এটা। স্যার এরকম প্রশ্ন তো দিবে না অপশন ছাড়া। আচ্ছা, অপশন মানে এটা কি করতে হবে? এটা এটা স্যার যে- বর্গমূল করতে হবে। স্যার ওই যে এইভাবে 7 স্কোয়ার 5 মানে হ্যাঁ হ্যাঁ, বর্গমূল করে মানে এই করতে হবে, মানে এই ভাগ স্কোয়ার এই লসাগু করতে হবে যাকে বলি আমরা। যেমন 2 দিয়ে দিলাম তাহলে 1225। হ্যাঁ, আবার দিলাম 5 দিয়ে, 1225 স্যার। 5 দিয়ে দিলে কত হয়? 245। আবার 5 দিয়ে দিলাম
তাহলে কত হয়? 5 দিয়ে দাঁড়া, 7 দিয়ে দিলাম, 7 7 মানে না 5 দিয়ে দিতে হবে, 5 দিয়ে দিলে হয় 49, 2 দ্বারা স্যার 5 দিয়ে যায় তারপরে 7 49, তারপরে 7 দিয়ে দেবে 7 7 49। 7 তাহলে এখন যদি আমি গুণ করি তাহলে 5 গুণ 5 গুণ 5, তারপরে হইলো 7 গুণ 7, এই তাহলে এখন আমরা এই 7 সাথে একটা হয়, অর্থাৎ 7 স্কয়ার হয়, এখানে 5 5 স্কয়ার হয়, কিন্তু এইটার জন্য হয় না। তাহলে আর কত দিয়ে গুণ করলে হইতো, যে কত দ্বারা গুণ করলে? এটা আসে দশমিকে চলে আসে স্যার 49.49। না না, এখানে বলছে এত সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে। এখন আমাদের এইটা তো বর্গ হয়েছে, 5 স্কয়ার হয়েছে এখানে, আর এখানে 7 স্কয়ার হয়েছে। এখন এখানে যদি আরেকটা 2 থাকতো আমার, তাহলে তো আমি 2 এর স্কয়ার লিখতে পারতাম, তাহলে আমরা বর্গ হয়ে যেত। তাহলে আর কত দিয়ে গুণ করতে হবে? তাহলে 2 হবে উত্তর এখানে। ও বুঝতে পারছি। মানে আহ, এত সংখ্যাটিকে যদি আমি 2 দিয়ে গুণ করতাম তাহলে সংখ্যাটি তাহলে পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ হতো। সংখ্যা হবে। কারণ 2 হচ্ছে একটা, আমাদের যেখানে এরকম করে করলে আমাদের 2 হচ্ছে একটা আসে। আর একটা 2 যদি থাকতো তাহলে তো আমার এটা বর্গ সংখ্যা হয়ে যেত, পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত আমাদের। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমাদের স্লাইড ভিত্তিক আলোচনা এই পর্যন্তই। আমরা যে জিনিসগুলো শিখছি আজকের, সেই জিনিসগুলোর উপরে আমরা এখন কিছু পোল কোশ্চেন করব। স্যার সামনে ওই যে লগের একটু নিলে আমাদের শেয়ারিং এ দেখা যায় ওইটাও একটু চলে আসবে, লগের বিষয়টা, তারপরে ত্রিকোণমিতি একটু এরকম শেয়ার করবে, কোনটা? যে লগের অঙ্কগুলা। লগের যেদিন শিখাবো সেদিন। আজকে তো নাই লগের অঙ্ক, আজকে তো লসাগু গসাগু। আচ্ছা, লসাগু গসাগু নিয়ে আমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা বা জানার আছে কিনা, বা আপনারা যে প্রত্যেকেই তো কিছু বই ফলো করি আমরা, তাই না? এই বইগুলো একটু দেখবেন এখন, ঠিক আছে? যে কি বলে প্রশ্ন আসলে তারপরে গাইড যেটাকে বলি আমরা, মানে বাজারে থেকে যে গাইড গুলো কিনি আমরা, সেই গাইড গুলোর মধ্যে এরকম চ্যাপ্টার ভিত্তিক গণিতের এগুলো